ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। তোমরা দেওঘর ভ্রমণের প্ল্যানিং করছো, তবে বাড়িতে বসে ভীষণভাবে চিন্তিত রয়েছো দেওঘর ভ্রমণে এসে বাবা বৈদ্যনাথ ধাম মন্দির প্রাঙ্গণের হাতের কাছে কোথায় তোমরা রুম নিয়ে থাকবে। তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। বৈদ্যনাথ ধাম মন্দির প্রাঙ্গণের হাতের কাছে এমন দুখানা হোটেলের সন্ধান দেব, যেখানে তোমরা মাত্র 250 টাকা থেকে 400 টাকা খরচা করে রুম নিয়ে থাকতে পারবে। শুধু তাই নয়, একটি রুমে আরামে 4 জন তোমরা ভালো করেই থেকে যেতে পারবে। তবে তোমরা যেখানে থাকবে সেখান থেকে হাঁটা পথে মন্দির প্রাঙ্গণে আসতে কতক্ষণ সময় লাগবে, এমনকি দেওঘরের গুরুত্বপূর্ণ জায়গা সেটা হলো টাওয়ার চক। টাওয়ার চক থেকে হাঁটা পথে হোটেলে আসতে কতক্ষণ সময় লাগতে পারে, সমস্ত কিছুটা রাস্তা চিনিয়ে তোমাদের সুবিধার্থে তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করছি তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি টাওয়ার চকের একদম ঠিক সামনে। টাওয়ার চকের বিষয়ে যদি বলি, এই যে ব্যাক সাইডে বড় আকৃতির তোমরা স্তম্ভযুক্ত যে ঘড়িটা দেখতে পাচ্ছ, এই ঘড়িটা, এই এরিয়াটার নাম হলো টাওয়ার চক, অনেকে বলে ঘড়ি মোড়। তোমরা যারা দেওঘর ভ্রমণে আসবে এই জায়গাটা তাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একখানা জায়গা। জেসিবি স্টেশনে যখন তোমরা ট্রেন থেকে নামবে, দেওঘর ভ্রমণে এসে তোমরা যারা আগে থেকে কোনো রকম হোটেল বুক করে আসবে না, তারা সোজা স্টেশন চত্বর থেকে একখানা টোটো নয়তো অটো ধরে চলে আসবে এই টাওয়ার চকের কাছে। কারণ টাওয়ার চকের আশেপাশে বেশ বড় নামি দামি হোটেল তো রয়েছে, তাছাড়াও খুব কম টাকায় থাকতে পারবে এমনও কিছু জায়গা রয়েছে। তবে তোমরা দেওঘর ভ্রমণে এসে কোথায় একদম কম টাকা খরচা করে রুম নিয়ে থাকবে তারই সন্ধান দেব। এই যে টাওয়ার চকটা রয়েছে, টাওয়ার চকের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে মন্দিরের দিকে, আমি এইখান থেকে ভালো করে লোকেট করে দিচ্ছি। টাওয়ার চকের পাশেই দেখা যাচ্ছে হোটেল মধুবন। এই হোটেলের সামনে দিয়ে সোজা রাস্তাটা চলে যাচ্ছে মন্দির প্রাঙ্গণের দিকে, আর এই রাস্তাটাই এখন ধরে আমি কিছুটা দূর সামনের দিকে এগিয়ে যাব। যে হোটেলের সন্ধান দেব, হোটেলটা মন্দির যাওয়ার রাস্তাতেই পড়বে। দেওঘর ভ্রমণের খুব গুরুত্বপূর্ণ একখানা জায়গা হলো এই টাওয়ার চক। টাওয়ার চকের আশেপাশে নামি দামি বড়সড় মানের প্রচুর হোটেল রয়েছে। খাওয়ার দাওয়ারের হোটেল, সেটা নিরামিষ খাবারের হোটেল বলো কিংবা আমিষ খাবারের হোটেল, মার্কেট এরিয়া, গাড়ি ঘোড়ার সুব্যবস্থা বেশ ভালো। তবে টাওয়ার চকের আশেপাশে যে কটা হোটেল রয়েছে, প্রত্যেকটি হোটেলের রুম ভাড়া বড্ড বেশি। এমনকি তোমরা যারা টাওয়ার চকের কাছাকাছি রুম নিয়ে থাকবে, তাদেরকে বৈদ্যনাথ ধাম মন্দির প্রাঙ্গণে যেতে হলে টাওয়ার চক থেকে হাঁটা পথেই মন্দির প্রাঙ্গণে যেতে হবে। কারণ টাওয়ার চকের পরে মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য কোনো গাড়ির সুব্যবস্থা তোমরা পাবে না। টাওয়ার চককে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলে এসেছি। ব্যাক সাইডে দেখা যাচ্ছে টাওয়ার চক। কিছুটা দূর সামনের দিকে এগিয়ে আসলে পরে তোমরা দেখতে পারবে হাতের ডান সাইডে শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির। মন্দির প্রাঙ্গণটা এখান থেকে দেখাই যাচ্ছে, ছোট্ট একখানা মন্দির প্রাঙ্গণ। এই যে এখানে এখন মন্দিরের ভেতরে পুজো পাঠ হচ্ছে। এই মন্দিরের ঠিক উল্টো দিকেই তোমরা দেখতে পারবে একখানা গলির রাস্তা ভেতরের দিকে চলে যাচ্ছে। এই রাস্তাটা যাচ্ছে সবজি মান্ডি, মানে সবজির যে মার্কেটটা রয়েছে, সবজি মার্কেটের দিকে। আর পাশেই রয়েছে হোটেল আম্বার। হোটেল আম্বারের পাশের রাস্তাটা ধরে এবারে কিছুটা দূর সামনের দিকে এগিয়ে যাব। টাওয়ার চক থেকে মোটামুটি 300 মিটার হাঁটা পথে চলে এসেছি কেসারবানি আশ্রমে। এখন এই মুহূর্তে আমি কেসারবানি আশ্রমের ভেতরের প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছি। এমনই একখানা থাকার জায়গার সন্ধান দেব, যেখানে তোমরা মাত্র 300 টাকা খরচা করে রুম নিয়ে থাকতে পারবে এবং একটি রুমে একসাথে 4 জন থাকতে পারবে। কেসারবানি আশ্রমের এটা হলো সামনের দিকের এরিয়া। বেশ খোলা মেলা একখানা জায়গা, ভীষণ সুন্দর। ভেতরের দিকের এরিয়াটা তো আমি তোমাদেরকে দেখাবো। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের কাছে আমি অবশ্যই বলবো, যারা একদম কম টাকা খরচা করে থাকতে চাইছো ফ্যামিলিকে সাথে নিয়ে, তারা এইখানে অবশ্যই রুম নিয়ে থাকতে পারবে। মাত্র 300 টাকায় রুম তোমরা পেয়ে যাবে। সামনের দিকে যাব। তবে এইখানকার যদি একটা ডিসপুট আমি বলি, আশ্রমটা এমনই জায়গাতে রয়েছে
মেন গেটটা খুললে পরে সামনের দিকে রয়েছে সবজি মান্ডি, মানে এখানকার সব থেকে বড় সবজির মার্কেট, যার জন্য একটু বাইরের দিকটা নয়েজ আর প্রচুর লোকজনের ভিড় রয়েছে। তবে আশ্রমের ভেতরে তোমরা যখন এন্ট্রি করবে, এই জায়গাটা একদম ফাঁকা, নিরিবিলি এবং শান্ত একখানা পরিবেশ রয়েছে। জাসিডি রেলওয়ে স্টেশনের বাইরে থেকে তোমরা 4 চাকা গাড়ি এবং অটো রিজার্ভ করে খুব সহজেই চলে আসতে পারো কেসারবানি আশ্রমে। একদম আশ্রম প্রাঙ্গণের সামনেই তোমরা গাড়ি থেকে নামতে পারবে। তবে গাড়ি রিজার্ভ করলে পরে খরচার পরিমাণটা বড্ড বেড়ে যাবে। তোমরা যারা আমার মতো কম টাকা খরচা করে কেসারবানি আশ্রমে পৌঁছাতে চাইছো, তাদের উদ্দেশ্যে বলছি, জাসিডি রেলওয়ে স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে 2-4 পা সামনের দিকে এগিয়ে আসলেই তোমরা দেখতে পারবে মেন রোড। মেন রোডের ওপরেই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে অটো কিংবা টোটো। সেখান থেকে অটো কিংবা টোটো ধরে মাথা পিছু 20 টাকা ভাড়া দিয়ে শেয়ারে চলে আসো টাওয়ার চকের কাছে। টাওয়ার চকের পাশের রাস্তা ধরে সোজা চলে আসো হাঁটা পথে কেসারবানি আশ্রম প্রাঙ্গণে। আশ্রম নামটা যেহেতু যুক্ত রয়েছে, বুঝতেই পারছো 5 স্টার হোটেলের মতো সুব্যবস্থা পাবে না। তবে একখানা নর্মাল হোটেলে যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র থাকা প্রয়োজন, সে সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এই কেসারবানি আশ্রম প্রাঙ্গণে থাকলে তোমরা পেয়ে যাবে। এমনকি কেসারবানি আশ্রম প্রাঙ্গণ এমনই লোকেশনে রয়েছে যেখান থেকে হাঁটা পথে খুব সহজে যেমন টাওয়ার চকে পৌঁছাতে পারবে, তেমনি হাঁটা পথে খুব সহজে মন্দির প্রাঙ্গণেও পৌঁছাতে পারবে। আর বাজারের সাথে লাগোয়া যেহেতু খাওয়ার দাওয়ারের দোকান, যে কোনো জিনিসপত্রের দোকান হাতের কাছেই পেয়ে যাবে। পুরো আশ্রম প্রাঙ্গণ রয়েছে সিসিটিভির আওতায়, তাই নিঃসন্দেহে তোমরা সেফটির সাথে এখানে থাকতে পারবে। মেন গেট দিয়ে এন্ট্রি করলে পরে সবার প্রথমে হাতের বাঁ সাইডে চোখে পড়বে রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াতে সবসময় কাউকে না কাউকে দেখতে পারবে। রুম নেওয়ার জন্য সবার প্রথমে এসে তোমাদেরকে এখানেই কথা বলতে হবে। আশ্রম প্রাঙ্গণের ঠিক সামনের দিকে তোমাদেরকে যে খোলা এরিয়াটা দেখালাম, সেটা পার্কিং জোন হিসেবেও তোমরা ব্যবহার করতে পারবে। যদি তোমরা কেউ নিজস্ব গাড়ি নিয়ে আসো, 4 চাকা গাড়ি যদি পার্কিং করে রাখো, পার নাইটে খরচা হবে 50 টাকা করে। এবং তোমরা যারা বাইক পার্কিং করতে চাইছো, পার নাইটে খরচা হবে এক্সট্রা 20 টাকা। কেসারবানি আশ্রমের এখন আমি গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি। এখানে মিনারেল ওয়াটারের ব্যবস্থা রয়েছে। আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা পুরোটাই খোলামেলা একখানা প্রাঙ্গণ বলতেই পারো। আর এই এরিয়াটা জুড়ে চারিপাশে রয়েছে অনেকগুলো রুমের ব্যবস্থা। আমি দেওঘর ভ্রমণে আসলে পরে বরাবর এখানেই রুম নিয়ে থাকার চেষ্টা করি। আর এইবারও এসে দেওঘর ভ্রমণে আমি এখানে রুম নিয়ে আছি। তবে আমাকে যে রুমটা দিয়েছে সেই রুমটা হলো ওপরের দিকে। এই হলো মিনারেল ওয়াটারের ব্যবস্থা। নিচের দিকেও যেরকম পানীয় জলের তোমরা সুব্যবস্থা পেয়ে যাবে, ওপরের ফ্লোরেও মিনারেল ওয়াটারের ব্যবস্থা রয়েছে। দেওঘর এমনই একখানা ভ্রমণ কেন্দ্র বা এমনই একখানা পবিত্র স্থান যেখানে দীঘাপুরীর মতো সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে, শুধুমাত্র বৈদ্যনাথ ধাম মন্দির প্রাঙ্গণে গিয়ে বাবা বৈদ্যনাথের দর্শনের জন্য। তবে বিশেষ করে শ্রাবণ মাসে প্রচুর পরিমাণে ভক্তদের ঢল নেমে পড়ে বৈদ্যনাথ মন্দির প্রাঙ্গণে, এবং পুরো দেওঘর তখন ভক্তদের ভিড়ে গমগম করে। তবে তোমরা যারা শ্রাবণ মাস কিংবা ভোলেনাথের যখন বিশেষ বিশেষ পুজোগুলো হয়, সেই সমস্ত পুজোর টাইমিংগুলো বাদ দিয়ে অন্য কোনো সময় দেওঘর ভ্রমণে আসো, তাহলে কেসারবানি আশ্রম প্রাঙ্গণে এসে সরাসরি রুম পেয়ে যাবে। কিন্তু তোমরা যদি বিশেষ কোনো পুজোর সময় নয়তো শ্রাবণ মাসে আসো দেওঘর ভ্রমণে, সেই ক্ষেত্রে অবশ্যই বলবো আগে থেকে কথা বলে রুম বুক করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কারণ শ্রাবণ মাসে ভোলেনাথের মন্দিরে যে পরিমাণে ভিড় হয়, তেমনি ভিড় কেসারবানি আশ্রম প্রাঙ্গণেও হয়ে থাকে। একটা রুমও তোমরা খালি পাবে না। তাই অবশ্যই বলবো নিজেদের সেফটির জন্য যদি তোমরা এখানে থাকতে চাও, আগে থেকে রুম বুক করে নিয়েই তারপরে কেসারবানি আশ্রম প্রাঙ্গণে আসো। শ্রাবণ মাসে যখন অতিরিক্ত ভিড় হয় ভক্তদের, তখন এই যে বাইরের দিকের হল রুমগুলো রয়েছে, এখানেও থাকার সুব্যবস্থা করে দেওয়া হয়। সিঁড়ি ধরে ওপরের দিকে উঠে আসলে পরে সবার প্রথমে চোখে পড়বে এখানে মিনারেল ওয়াটারের ব্যবস্থা। মেশিনটা এখানেই রয়েছে। আর রিশু এসে বলছে, মা এই রুমটাতে আমরা ছিলাম না, মানে ওর মনে আছে। ওপরের দিকে পায়রাগুলো বসে আছে, দেখো কি সুন্দর দেখাচ্ছে। যাই হোক, এখন আমি ঠিক যেখানে রয়েছি,
এই জায়গাটা পুরোটাই খোলামেলা, মানে আশ্রম প্রাঙ্গণ তোমরা দেখে একদম বুঝতে পারবে না। চারিদিকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। কম টাকায় থাকার যে সন্ধান দিচ্ছি এই নয় যে একদম খুব বাজে জায়গায় সন্ধান দেবো যেখানে তোমরা এসে রুম নিয়ে থাকতেই পারবে না। না বন্ধুরা, আমি নিজে এসেও এখানে নাইট স্টে করি। যতবার দেওঘরে এসেছি আমি এখানেই রুম নিয়েছিলাম। তোমরা যারা দেওঘর ভ্রমণে আসবে, যাদের বাজেটটা একটু হাই, তারা এসি রুম নিয়ে থাকতে পারো। আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, দেখো এই সাইডে পরপর দুটো রুম রয়েছে, এই দিকেও পরপর দুটো রুমের ব্যবস্থা রয়েছে। এই 4টে রুম হলো এসি রুম। যাদের বাজেটটা হাই তারা আগে থেকে কথা বলে এসি রুম বুক করে নিতে পারো। আর এই দিকটা যদি দেখাই, এইদিকে অনেকগুলো পরপর রুমের ব্যবস্থা রয়েছে। এই যে ব্যালকনি টাইপের এরিয়াটা রয়েছে, এইদিকে পরপর রয়েছে 3টে রুম, সেম এইদিকেও রয়েছে পরপর 3টে রুমের ব্যবস্থা। ওপরের দিক থেকে পুরো ভিউটা যদি তোমাদেরকে দেখাই, বেশ সুন্দর। তবে এই যে সামনের দিকে বাজার এরিয়া, সব সময় লোকজনের ভিড়, গাড়ি ঘোড়া সব সময় আওয়াজ হচ্ছে। তবে একবার যখন তোমরা আশ্রম প্রাঙ্গণের ভেতরে ভিজিট করবে, জায়গাটা ভীষণ সুন্দর, একদম শান্ত স্নিগ্ধ। কোনো রকম এর ভেতরে প্রবেশ করে গেলে তোমাদের সমস্যা হবে না, এতটা আমি কথা দিয়ে বলতে পারি। এখানে তোমরা 300 টাকা 400 টাকা খরচা করে রুম নিয়ে থাকতে পারবে, মানে খুবই সুন্দরভাবে কম টাকা খরচা করে রুম নিয়ে থাকতে পারবে। সব থেকে বড় কথা হলো একটি রুমে তোমরা 4 জন একসাথে থাকতে পারবে। আর আমাকে যে রুমটা দিয়েছে, এই যে সামনের দিকে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই 3-4টে সিঁড়ি পার করে একটু ওপরের দিকে যেতে হবে। এবারে আমি যদি শুধু কেশরবাণী আশ্রম প্রাঙ্গণ সম্বন্ধে কিছু বলি, কেশরবাণী সম্প্রদায় হলো মূলত কাশ্মীর থেকে আগত একটি ব্যবসায়ী গোষ্ঠী, যারা মূলত জাফরান এবং কেশর ব্যবসার সাথে যুক্ত ছিলেন। কাশ্মীর থেকে এসে তারা উত্তর ও মধ্য ভারতে ছড়িয়ে পড়ে, যেমন তার মধ্যে বিহার, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড রয়েছে। তারা বিশেষ করে শিব ঠাকুরের ভক্ত ছিলেন বা শিবের উপাসক ছিলেন, যার জন্য দেওঘরের মতো শৈব তীর্থে তাদের একটি শক্তিশালী উপস্থিতি দীর্ঘকাল ধরেই রয়েছে। আর সেই জন্যই তারা সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছে দেওঘরের মতো একখানা পবিত্র স্থানে ভক্তদের জন্য থাকার সুব্যবস্থা, তাও কম খরচায়। কেশরবাণী আশ্রম প্রাঙ্গণে তোমরা 300 টাকার রুম তো পাবে। 300 টাকার রুমে থাকলে পরে তোমরা অ্যাটাচ ওয়াশরুমের সুবিধে পাবে না, তোমাদেরকে ব্যবহার করতে হবে কমন ওয়াশরুম। গ্রাউন্ড ফ্লোরে যেরকম কমন ওয়াশরুম রয়েছে আলাদা দিকে, আর ওপরের দিকে যখন তোমরা চলে আসবে কমন ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে ঠিক এই দিকে। এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে 300 টাকার রুমে তোমরা একসাথে 4 জন থাকতে পারবে। আর 400 টাকার রুমটা যদি তোমরা নাও আমার মতো, আমি দেখলাম আমার সাথে আমার 2 ছেলে রয়েছে, আর ওম একটু ভীষণ খুঁতখুঁতে ছেলে, বাইরের দিকে ওয়াশরুম করতে যেতে চাইবে না, যার জন্য আমি 100 টাকা বেশি দিয়ে 400 টাকা রুমটাই নিয়েছি, যে রুমের মধ্যে অ্যাটাচ ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি 30 নাম্বার রুমটা, কারণ এই রুমটা খালি ছিল আমি যখন এখানে এসেছিলাম, তাই আমাকে এই রুমটাই দিয়েছে। আশেপাশে আরো প্রচুর রুমের ব্যবস্থা রয়েছে, এই সাইডে আরো একটা রুম রয়েছে, এদিকে আরো পরপর দুটো রুমের ব্যবস্থা রয়েছে। তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ জায়গাটা ভীষণ খালি। না বন্ধুরা, সকলেই হয়তো বাইরে গেছে কোথাও ঘুরতে, কেউ বা গেছে মন্দির প্রাঙ্গণে, রুমগুলো তালা দেওয়া। তবে একটা কথা অবশ্যই বলবো, যখন তোমরা এখানে রুম নিয়ে থাকবে, তোমরা যদি নিজের থেকে বাড়ি থেকে তালা চাবি নিয়ে আসো, আমার মনে হয় এটাই ভালো হয়। এখান থেকেও দেবে, তবে আমার মনে হয় নিজের সাথে নিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে। 30 নাম্বার রুমটা দেখাচ্ছি, তোমরা যদি কেউ এবারে ভিডিও দেখে বলো যে আমাদেরকে 30 নাম্বার রুমটাই দিতে হবে, এমনটা কিন্তু কখনোই হবে না। কারণ তোমরা বুঝতেই পারছো, দেওঘর এমনই একখানা জায়গা বা এমনই একখানা ভ্রমণ কেন্দ্র, এখানে সারা বছর পর্যটকদের ভিড় উপচে পড়ার মতো থাকে। রুম কোনো সময় কোনোটা খালি থাকে না। এবারে যখন তোমরা আসবে সেই মুহূর্তে যেই রুমটা খালি থাকবে তোমরা সেই রুমটাই পাবে। রুমটা যদি তোমাদেরকে আমি দেখাই, রুমের ভিউটা ঠিক এরকম রয়েছে। বড় একখানা রুম, বড় বেডের ব্যবস্থা রয়েছে, বেডটা অনেকটাই বড়, 4টে বালিশ রয়েছে, এই সাইডে রয়েছে আয়নার ব্যবস্থা, জানলা রয়েছে, একটা রুমের মধ্যে 2টো লাইটের ব্যবস্থা রয়েছে, পাখা। এই সাইডে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, কারণ আমি এখানে যেহেতু রুমটা নিয়েছিলাম। আর লাইট পাখা দিয়ে রুমটা বেশ সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমটা ঠিক এরকম একটু লম্বাটে টাইপের ওয়াশরুমটা, বালতি, মগ,
হ্যান্ড শাওয়ার রয়েছে, কল রয়েছে, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার এবং লাইটের ব্যবস্থা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। মোটামুটি 400 টাকার রুমটা এরকম। আর 300 টাকার রুমটা যদি আমি বলি, কারণ একটা রুমও খালি নেই, আমি তোমাদেরকে দেখাতে পারবো না। যতদূর আমি জানি, মানে বাইরের দিক থেকে আমি তো দেখলাম, রুমটা এরকমই, শুধু অ্যাটাচ ওয়াশরুমের ব্যবস্থা পাবে না, এই হলো যা ব্যাপার। আর আমি আসার সময় দাদার সাথে একটু কথা বললাম, যে ম্যানেজার দাদা রয়েছে, দাদা এখন একটু ব্যস্ত রয়েছে, আমাকে বলল তোমরা 1 ঘন্টা পর আসো, আমি সময় দিয়ে তোমাদের সাথে কথা বলে নেব। তো এই 1 ঘন্টার মধ্যে আমি তোমাদেরকে আরো একখানা জায়গার সন্ধান দেব। কেচারবানি আশ্রম প্রাঙ্গণ থেকে চলে যাব সোজা সেইখানে, সেখানেও তোমরা খুব কম টাকা খরচা করে রুম নিয়ে থাকতে পারবে। জায়গাটা কোথায় চলো আস্তে আস্তে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সেখান থেকে ঘুরে এসে তারপর দাদার সাথে কথা বলে এখানকার সমস্ত কিছু ডিটেলস গুলো তোমাদের কাছে তুলে ধরবো। বৈদ্যনাথ ধাম মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার এই হলো মূল প্রবেশদ্বার, যার নাম সিংহদ্বার। দুপাশে রয়েছে বড় বড় সিংহের দুটো মূর্তি। তবে সিংহদ্বারের কাছে তোমরা পৌঁছাবে কেমন করে? দেওঘরের গুরুত্বপূর্ণ আরেকটি জায়গা, সেটা হলো শিবগঙ্গা ঘাট। শিবগঙ্গা ঘাটের উল্টো দিকের রাস্তাটা সোজা চলে আসছে সিংহদ্বারের কাছে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার 4টি প্রবেশদ্বার রয়েছে। 4টি প্রবেশদ্বার দিয়েই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে। তবে তোমরা যারা দর্শন করতে চাইছো কিংবা পুজো দিতে চাইছো, তার জন্য রয়েছে দুখানা লাইন। একটা হলো জেনারেল লাইন, একটা হলো ভিআইপি লাইন। জেনারেল লাইন যেখান থেকে শুরু হচ্ছে সেই দিকে তোমরা লাইন দিয়ে দাঁড়িয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করো। তবে ভিআইপি লাইনে দাঁড়িয়ে মন্দির প্রাঙ্গণে যারা প্রবেশ করতে চাইছো, তারা সরাসরি চলে আসো সিংহদ্বারের সামনে। কারো কাছ থেকে টিকিট না নিয়ে কিংবা কারো পাল্লায় না পড়ে সরাসরি যদি তোমরা সিংহদ্বারের কাছে চলে আসো, তাহলে দেখতে পারবে সিংহদ্বারের উল্টো দিকেই রয়েছে মন্দিরের কার্যালয় বা অফিস কাউন্টার, যেখান থেকে সরাসরি ওনাদের সাথে কথা বলে তোমরা ভিআইপি লাইনে দাঁড়ানোর টিকিটটা কালেক্ট করে নিতে পারবে। কেচারবানি আশ্রম প্রাঙ্গণ থেকে মোটামুটি 4 মিনিট হাঁটা পথে সামনের দিকে এগিয়ে আসলে পরে চোখে পড়বে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার ভিআইপি গেট। ভিআইপি গেটকে পেছনে ফেলে কিছুটা দূর সামনের দিকে এগিয়ে আসবে, মার্কেট এরিয়ার মাঝখান দিয়ে একখানা রাস্তা রয়েছে। যে রাস্তাটা বেরোবে, এই যে ফ্লাইওভার ব্রিজটা দেখা যাচ্ছে, ঠিক নিচের দিকেই একখানা রাস্তা রয়েছে। আর এই যে তোমরা ফ্লাইওভার ব্রিজটা দেখতে পাচ্ছ, যেসব ভক্তরা হাতে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে যায় কিংবা বাবার দর্শন করতে যায়, এটা হলো জেনারেল লাইন। যেখান থেকে জেনারেল লাইনটা শুরু হচ্ছে, এইদিকে হলো মেন গেট। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মন্দির প্রাঙ্গণের দিকে। আর উল্টো দিকের যে রাস্তাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই রাস্তাটা সোজা কিছুটা দূর এগিয়ে গেলে পরে বাঁ সাইডে একখানা রাস্তা রয়েছে, সেই রাস্তাটাই আমি ধরবো। ভালো করে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখা যাচ্ছে হোটেল দীনানাথ। হোটেল দীনানাথের পাশ দিয়ে বাঁ দিকের রাস্তাটা ধরলে পরেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। যে জায়গার সন্ধান দেবো বা যে ধর্মশালার সন্ধান দেবো, যেখানে তোমরা কম টাকা খরচা করে রুম নিয়ে থাকতে পারবে। আপাতত এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব। মন্দির চত্বরের একদম হাতের কাছে কিংবা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার জেনারেল লাইনটা ঠিক যেখান থেকে শুরু হচ্ছে, তার ঠিক একদম কাছে আরো একখানা কম খরচায় থাকার মতো বিশ্বস্ত জায়গা হলো মারবাড়ি কাবার সংঘ, যেখানে একদম কম টাকা খরচা করে তোমরা রুম নিয়ে থাকতে পারবে। মারবাড়ি কাবার সংঘের একদম ঠিক সামনের দিকের এরিয়াতে তোমরা দেখতে পারবে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মারবাড়ি ভোজনালয়, যেখানে একদম নিরামিষ খাবার দাবার তোমরা পেয়ে যাবে। এবং আশেপাশের এরিয়াটা দেখলে বুঝতেই পারবে জায়গাটা কতটা জমজমাট, একদম মন্দির প্রাঙ্গণের কাছে। আর এটা হলো গ্রাউন্ড ফ্লোর, যেখানে অনেকেই বিশ্রাম করছে। পাশেই রয়েছে কার্যালয় বা মারবাড়ি কাবার সংঘের অফিস কাউন্টার, যেখানে এসে রুম নেওয়ার জন্য সরাসরি তোমাদেরকে কথা বলে নিতে হবে। হাঁটতে হাঁটতে চলে এলাম মারবাড়ি কাবার সংঘের একদম ঠিক সামনে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মারবাড়ি কাবার সংঘের ঠিক সামনের দিকের এরিয়াতে। ব্যাক সাইডে দেখা যাচ্ছে এটা হলো মারবাড়ি কাবার সংঘে এন্ট্রি করার মেন প্রবেশদ্বার। বিশাল বড় প্রবেশদ্বার, ভেতরের দিকে এখন প্রচুর মানুষজন রয়েছে। যেহেতু বাইরের দিকে দাঁড়িয়ে রয়েছি, বাইরের দিকের ভিউটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক এই সাইড থেকে শুরু করে এই প্রান্ত পর্যন্ত অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত মারবাড়ি কাবার সংঘ। এখানে প্রচুর রুমের ব্যবস্থা রয়েছে। মন্দির চত্বরের হাতের কাছে খুব সুন্দর কম টাকা খরচা করে যেখানে তোমরা রুম নিয়ে থাকতে পারবে, আরো একখানা জায়গার সন্ধান দিয়ে দিলাম। এখানে তোমরা
অ্যাটাচ ওয়াশরুম সহ রুম পেয়ে যাবে মাত্র 250 টাকা খরচা করে। সেই রুম নিয়ে তোমরা থাকতে পারবে। এসি রুমেরও সুব্যবস্থা রয়েছে, তবে আগে থেকে ফোন করে কোনো রকম রুম বুক করার কিন্তু প্রসেস নেই, যার জন্য যখন তোমরা আসবে যে রুমটা খালি থাকবে তোমরা সেই রুমটাই পাবে। এটা আমি তোমাদেরকে বলে দিলাম। বাইরের দিকে দাঁড়িয়ে এই কারণে ইনফরমেশনটা দিলাম, কারণ ভেতরের দিকে ভিডিও শুট করা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে দাঁড়িয়ে কথাগুলো জানিয়ে দিলাম। তোমরা চাইলে পরে এখানে এসে রুম নিয়ে থাকতে পারো একদম কম টাকা খরচা করে। ভাবতেই পারছো মাত্র 250 টাকা খরচা করে পার্সোনাল একখানা রুম তোমরা পেয়ে যাবে। এইখানকার ইনফরমেশন দিয়ে দিলাম। এবারে সোজা হাঁটা পথে চলে যাব আবার আমাদের ধর্মশালাতে, কেসারবাণী আশ্রমে। সেখানে গিয়ে দাদার সাথে কথা বলে বাকি ইনফরমেশন গুলো সেখানটা তোমাদের কাছে তুলে ধরবো। আর তাছাড়াও কন্ট্যাক্ট নাম্বারটা দাদার সাথে কথা বলে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ফাইনালি চলে এলাম আমাদের ধর্মশালাতে, কেসারবাণী আশ্রম, যেখানে আমি নিজেও নাইট স্টে করেছিলাম। এখন এই মুহূর্তে রিসেপশন এরিয়াতে এই কেসারবাণী আশ্রমের ম্যানেজার দাদা তিনি উপস্থিত রয়েছেন। কথা বলে সমস্ত কিছু ডিটেলসটা ওনার মুখ থেকেই জেনে নেব। নমস্তে ভাইয়া। বাংলায় কথা বলে? বাংলা বলতে আচ্ছা, আশ্রমের নাম আর লোকেশন? কেশরবাণী আশ্রম, সবজি মন্ডির কাছে। আচ্ছা, এখানে ফ্যামিলি নিয়ে যারা আসবে তারা তো রুম পাবে? পাবে, এক রুমে 4 জন থাকতে পারে। আচ্ছা, অ্যাটাচ বাথরুমের 400 টাকা, নন অ্যাটাচের 300 টাকা, এসির 1000, আর চেক আউট টাইম সকাল 8টা। তালা চাবি নিজে মানলে ভালো হয়। আচ্ছা, মানে তালা চাবি যদি নিজেদের সাথে নিয়ে আসো ওটাই বেস্ট অপশন হবে। আর এখানে সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে? না, সিঙ্গেল পারসন অ্যালাউ নেই। যারা আনম্যারিড কাপল রয়েছে তারা রুম পাবে? না, ওরকমও দেয় না। আনম্যারিড কাপলরা রুম পাবে না, ফ্যামিলি নিয়ে আসলে পরে রুম হ্যাঁ, পাবে। পাবে। আর যদি কেউ বন্ধুরা গ্রুপে আসে, ফ্রেন্ডরা যদি গ্রুপ নিয়ে একসাথে অনেকজন আসে তাহলে রুম পাবে? তাহলে রুম পাবে। সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই। আর যারা আনম্যারিড কাপল রয়েছে তাদের এখানে রুম দেওয়া হয় না। রুম নেওয়ার জন্য ডকুমেন্টস কি জমা করতে হবে? আধার কার্ড জমা করতে হবে। আর এখানে ডরমেটারি রুমের ব্যবস্থা রয়েছে? ডরমেটরি না, এক রুমে 4 জন থাকতে পারো। আচ্ছা, ছিলা পিলা কি রইলে থাকতে পারে, কোনো অসুবিধা না। আচ্ছা। আর যদি কেউ এসে বলে যে আমরা পুজো দেব, পুজো দেওয়ার কি ব্যবস্থা, কোনো রকম পান্ডার ব্যবস্থা কি আপনারা করে দিতে পারবেন? হয়ে যায় না তো মন্দিরও গেলে হয়ে যায়, কোনো অসুবিধা না। আচ্ছা, মানে পান্ডা নিয়ে কোনো রকম সমস্যা হবে না। মন্দিরেও প্রচুর পান্ডা রয়েছে। আর যদিও বা তোমরা দাদাদের সাথে কথা বলো তারা ব্যবস্থা করে দেবে। যদি কেউ সাইট সিন ঘুরতে চায় গাড়ির ব্যবস্থা হয়ে যাবে, সবকিছুর ব্যবস্থা দাদারা করে দেবে। আর এখানে যদি বাস পার্টি, মানে বাসে যদি অনেক লোক একসাথে যে আসে তারা কি রুম পাবে? ওদের ব্যবস্থা করতে পারবে না। মোটামুটি ফ্যামিলি নিয়ে আসলে পরে, বন্ধুরা একসাথে আসলে পরে রুম পেয়ে যাবে। রুম নিতে হলে পরে এখানে আধার কার্ড বা ভোটার কার্ড কিছু একটা ডকুমেন্টস জমা করতে হবে, মানে দেখাতে হবে। আর যারা আগে থেকে রুম বুক করবে, কটা থেকে কটার মধ্যে ফোন করলে পরে আপনাকে পাওয়া যাবে বা আপনার সাথে কথা বলতে পারবে? রাত্রিবেলা 7টা থেকে 9:30 তক ফোন করলে। আচ্ছা, সন্ধ্যেবেলা 7টা থেকে রাত্রি 9টা 9:30টার মধ্যে যদি তোমরা ফোন করো সরাসরি দাদার সাথে তোমাদের কথা হয়ে যাবে। কন্টাক্ট নাম্বারটা একটু প্লিজ নিজের মুখে বলে দিন। 620 781 72 91। আচ্ছা, মোটামুটি সমস্ত কিছুই জানতে পেরেছি। আর এখানে থাকলে পরে কত টাকা তোমাদের রুম ভাড়া লাগতে পারে সমস্ত কিছুই জানিয়ে দিলাম। তোমাদের আজকের এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে পরে লাইক করে দিতে পারো। আর নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে রয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।